পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী সহ ৬টি রাজনৈতিক দল। যেখানে জামায়াত বলছে কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে, একসাথে গণভোট হলে নির্বাচনের অনেক কিছুই পরিবর্তন হয় বলে শঙ্কা তাদের। আর বিএনপি বলছে ভিন্নমত থাকতেই পারে, তবে সেটাকে কেন্দ্র করে রাস্তায় আন্দোলন কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বর্তমান দাবিগুলো পরবর্তী পার্লামেন্টে সিদ্ধান্ত হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও দলটি মনে করছে। এদিকে শাপলা প্রতীক দেয়া না দেয়া নিয়ে নির্বাচন কমিশন ও এনসিপির মধ্যে চলছে তুমুল বাদানুবাদ ও কথার লড়াই। প্রশ্ন আছে নির্বাচনী সরকার ব্যবস্থা নিয়েও। সব মিলিয়ে সরগরম দেশের রাজনীতির মাঠ। দর্শক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আজকে আলোচনার নাম দিয়েছি ভোটের টানাপোড়েন। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকী, আছেন আরও একজন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান, এবং আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু রাজ্জাকী ভাই আপনার মাধ্যমে শুরু করতে চাই। পিআর নিয়ে তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল, কি হবে না হবে। এখন সেটি রাজপথে গিয়ে ঠেকেছে, আন্দোলন চলছে। আজকে হয়েছে, আমরা দেখেছি একদিন আগেও হয়েছে, আগামীকালও পুরো দেশব্যাপী কর্মসূচি রয়েছে জামাত সহ 7টি বা 6টি দলের। এবং এদিকে বিএনপিও এখন পুরোপুরি জামাতের যেই চাওয়া এটির অপোজিট থেকে কথা বলছে, অনেকটা মুখোমুখি বলা যায়। এই বিষয়টি নিয়ে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন খুব প্রিয় সহ-আলোচক এবং এখন প্রকাশের দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। না, যে টেক্সটটা আপনি পড়লেন এতক্ষণ, তার ভিতরে বলা আছে যে রাজপথে না, এটা সংসদে সব কিছু আলোচনা হতে পারে, মানে রাজপথে যাওয়াটা সঠিক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি, এটা বিএনপি বলছে, হ্যাঁ বলুক, বিএনপি বলুক সেটা। এখন আপনি তো রাজপথে এই মুহূর্তে যদি আপনি যান, দাবিটা তো নির্বাচনের আগে পিআর পদ্ধতি যারা চাচ্ছে কিংবা যারা চাচ্ছে না, কিংবা গণভোট যারা চাচ্ছে কিংবা আগে না পরে, এই সব নিয়ে তো আন্দোলন ফাইনালি যার যারটা এস্টাবলিশ করে তো মাঠেই তো যেতে হবে। এখন তো সংসদ নাই। আচ্ছা, যেহেতু সংসদ আপনাকে মাঠেই যেতে হবে, কারণ না ফেব্রুয়ারি থেকে আলোচনা করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অলমোস্ট ব্যর্থ আলোচনাটা। ব্যর্থ বইলেই তো অনেক কিছু আসছে। আর যদি ঐক্যমত হয়ে যেতে পারতো তাহলে তো হয়েই গেছিল, হয় নাই তো সেটা। 84টা বিষয়ে তো ঐক্যমত হয়েছে, সেটা হোক। 84টি বিষয়ে একমত হলে মৌলিক কতগুলো বিষয়ে যদি তুমি একমত না হন তাহলে হবে কি, লাভটা কি হবে? আপনি এমন কতগুলো বিষয় একমত হইলেন যেটা হইলেই কি আর না হইলেই কি, কিন্তু বেসিক কতগুলো জায়গায় যদি এই যে পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু, আপনি যদি নির্বাচনী ট্রেনটা ধরেন, একটা নির্বাচনী ট্রেন, এখন কি শুধু আমার নির্বাচনী ট্রেন আছে রাস্তায় যে শুধুই নির্বাচনের জন্য চলছে? এই ট্রেনটার ভিতরে কি কি জিনিস নিয়ে যাচ্ছে? পিআর পদ্ধতির দাবি নিয়ে যাচ্ছে, এটা জাতীয় পার্টি সহ কিছু দল নিষিদ্ধকরণ চায়, সেটা চলছে। লেভেল প্লেইং ফিল্ড চলছে। আরেকজন বলছে শাপলা না দিলে নির্বাচনে যাব না, সেটা আছে। আরেকজন বলতেছে সংস্কার এবং নির্বাচন বিচার না হইলে নির্বাচনে যাব না। সব তো একসাথে রওনা দিছে, তার ভিতরে হঠাৎ করে আবার গণভোট অ্যাড হয়ে গেল। তাহলে আপনি এতগুলো জিনিস নিয়ে তো সব সাইডে ফালাইয়ে তারপর না নির্বাচন নিয়ে যেতে হবে, এগুলো তো ফালাইয়ে যেতে হবে। আপনি তো এমন যদি হইতো যে ট্রেনটা শুধু নির্বাচনের জন্য, তাহলে আমরা সবাই নির্বাচনের জন্য দেখতাম, জনসভা হইতেছে। এখন না, তার মানে কি ট্রেনটা কি বাধাগ্রস্ত হতে পারে? অফকোর্স বাধাগ্রস্ত হইতে যাবে। সব একসাথে নিয়ে রওনা দিছে, তো একসাথে নিয়ে রওনা দিছে না। তো এর ভিতরে এগুলো শুনেন, আপনি যেমন পাড়ি দিচ্ছেন যে ওই পারে যাবেন, একজনে আপনার পা ধরে টানতেছে, পাটা ছুটে এলেন তো হাত ধরে টানতেছে, হাত ছুটে এলেন তো চুল ধরে টানতেছে। বিষয়টা তো এইরকম। আপনি স্ট্রেট যদি থাকতো যে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন, সবাই নির্বাচনের হিসাব নিকাশ করতো, এখানে তো সবগুলো আপনি উপেক্ষা করতে পারতেছেন না। এগুলো তো ক্লিন করে তারপরে যেতে হবে। জি, যেহেতু ক্লিন করে যেতে হবে, তাইলে আমার কাছে তো মনে হয় অনেক খুব স্মুথ না নির্বাচন পর্যন্ত যাওয়াটা, যে খুব স্মুথলি আমি যাচ্ছি সেটা না, কিন্তু বাধাগ্রস্ত। যে জাহেদ ভাই, রাজ্জাকী ভাই বলছিলেন যে এই মুহূর্তে রাজপথ ছাড়া উপায় নাই কোনো, যেহেতু সংসদ নাই। মানে এইটার সঙ্গে আপনি একমত কিনা? দাবি আদায়ের এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আর কোনো উপায় ছিল কিনা? ইনফ্যাক্ট সংসদ থাকলেও রাজপথ লাগে। অনেক সময় আপনার দাবি যখন মানা হয় না, চাপ তৈরি করে সেটা সংসদে করার জন্য বলা হয়। তো তাদের যে দাবি, তারা এই নির্বাচন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে আমাদের সংসদ নির্বাচনই চাইছে। সুতরাং এটা তো আগামী সংসদে করা সম্ভব না। সুতরাং এক অর্থে তারা ঠিকই করছেন, রাস্তায় নামছেন, রাস্তায় আন্দোলন করছেন।
সেটা তাদের জায়গায়। আমি রাজ্জাকি ভাইয়ের একটা জিনিস একটু অ্যাড করতে চাই, মানে নির্বাচনে খুব অনিশ্চয়তা আছে বলে আমি আসলে মনে করি না। কেন মনে করি না? যে দলটা রাস্তায় আছে, যারা পিআর, গণভোট আগে নানান রকম দাবি আসছে, এই দলটাই নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করেছে এবং কাজ করছে। কয়েক মাস আগে তাদের প্রার্থী ঘোষিত হয়েছে। যে কেউ, আমি বিএনপির অনেক নেতার কাছে জিজ্ঞেস করি যে আপনারা কি দেখছেন ওখানে, বা জামায়াতের যারা নমিনেশন পেয়েছে তাদের সাথে কথা হয়, কি পরিমাণ পরিশ্রম তারা করে বেড়াচ্ছেন এলাকাতে, তাতে বোঝা যায়। সুতরাং নির্বাচনের ট্রেন ফেব্রুয়ারিতে জায়গা মতো পৌঁছবে। এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো কেন? এই ঘটনাগুলো আসলে আমরা আসলে একটা জিনিস, এই যে সংস্কার, বিচার, জুলাই সনদ, গণভোট, আপার হাউস, পিআর, নানান কিছু, এটা টেকনিক্যালিটিস নিয়ে অনেক আলোচনা করেছে, এটা কিন্তু রাজনৈতিক দিক নিয়ে কম আলোচনা করেছি। খেয়াল করবেন গণভোটটা বা জুলাই সনদ আগেই কেন বাস্তবায়ন করতে হবে। খেয়াল করে আমাদের ঐক্যমত্য কমিশন কিন্তু প্রথম সাজেস্ট করেছিল পরবর্তী সংসদ 2 বছরের মধ্যে এগুলো করবে, পরে এটার বিরুদ্ধে কথা আসলো, না এটা এখনই করতে হবে। তাই তো? কেন এখনই করতে হবে? এখনই করতে হবে, এটা যদি আপনি মানাতে পারেন, এর মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হয় যে বিএনপি, মানে অ্যাপারেন্টলি যেটা ধারণা করা হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে এগুলো করবে না, সুতরাং এখন করতে হবে। এর মাধ্যমে কিন্তু আপনি বিএনপিকে ডিমিন করছেন, যে জনগণের সাথে বিট্রে করবে। এক, তারপরে খেয়াল করুন, আবার গণভোট বিএনপি মোটামুটি মানলো যে তারা নির্বাচনের সাথে একই দিন হবে। আমি টেকনিক্যালিটিসে যাচ্ছি না, সমস্যা হবে কি হবে না। জামাত চাইলো না এটা আগে হতে হবে। এটা যদি আগে হয় আর নির্বাচনের সময় হয়, এর মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই। কারণ হচ্ছে বলা হচ্ছে যেটা, এটার আবার প্রশ্ন আছে কিসের গণভোট হবে, এটা আমরা ওইদিকে ঢুকছি না, ধরে নিলাম গণভোটটা। সো গণভোটের যে ম্যান্ডেট, সেটা আপনি নভেম্বরে নেন আর এটা ইলেকশনের সাথে নেন, ইটস দ্য সেম থিং, এবং এটার যে ম্যান্ডেট সেটা পরবর্তী সংসদ করবে। কিন্তু জামাত এটা আগে চাইছে। আপনি যে বলছেন মুখোমুখি, আসলে মুখোমুখি হওয়ার জন্যই বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে বিজয় নিয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে। জামাত অলরেডি একটা বিষয়ে ডিফিটেড, আমি শব্দটা লিখে দিচ্ছি, লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে না। মানে জামাতও জানে মনে হয়। হ্যাঁ, কিন্তু ওরা তো প্রচুর বলে ফেলছে, এত বেশি বলেছে। এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আপনি এটার থেকে তো সরে আসা কঠিন। তাতে কি দাঁড়ালো? এটা যদি আপনি ডিফিটেড হন, মানুষের সামনে হলো যে আপনি এরকম করলেন, উপজেলা পর্যায় পর্যন্ত কর্মসূচি দিলেন, সেটা এখনও চালাচ্ছেন। আমি একটু যোগ করি, জামাত এই ইস্যুটা যখন মাঠে আনে, তখন যখন কর্মসূচি দেয়, 1-1.5 মাস আমি দেখেছি জামাতি মিডিয়ার আলোচনার বিষয়। জামাতের না লোভ লেগে গেল, যারা আমি তো খুব আলোচনায় আছি। আমি তখনই একটা কথা বলছিলাম যে জামাতের একটা প্রবলেম হচ্ছে, কিন্তু ওরা ধরতে পারছে না, তারা ট্র্যাপড হয়েছে, যেহেতু ইস্যুটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু যত বেশি কথা হবে মানুষের কাছে তত বেশি যাবে, এবং শেষে দেখা যাবে যদি এটা না হয়, ইলেকশনের আগে জামাতের এক ধরনের ডিফিট। ফলে আসছি, জামাত এখন চাইছে গণভোটটা অন্তত যদি আগে করিয়ে যাওয়া যায়, সেটা তার এক ধরনের জয় হবে। প্লাস ফাইনালি যেটা বলছি, আগেও বলছি, আমি পরের সেগমেন্টে বলবো, এই এত চাপটা, এই সব কিছুর উদ্দেশ্য আসলে বিএনপির সাথে তারা একটা নেগোসিয়েশন চায়, সেটা হলে ভালো, না হলেও তারা নির্বাচনে যাবে, কারণ তাদের প্রস্তুতি চলছে। কি একসঙ্গে ভোট করতে চাই? আমি মনে করি আমি আসবো সেই জায়গায়। আমি ফয়েজ ভাই আসবো, আমি একটু রাজ্জাকি ভাই আবার যেতে চাই। রাজ্জাকি ভাই একটু বিষয়ে বলছিলেন যে জাহিদ ভাই, যে একদিন মানে নির্বাচনের দিন হলে হওয়াও যা, 5-7 দিন বা 2 মাস 3 মাস আগে হওয়া গণভোট তাই একই, খুব বেশি ডিফার করে না। আরেকটি কথা বলছিলেন যে জামাত বিএনপির সঙ্গে একটি মানে নেগোসিয়েশন করতে চায় এই চাপটাপ দিয়ে, এই দুটি বিষয় একটা আপনার মতামত। না, আমি জাহিদ ভাইয়ের সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত করি। সেটা হলো এই যে দুইটা মানে গণভোট যেটা আগে, যেমন জামাত চাচ্ছে বোধহয় নভেম্বরে, সে চাচ্ছে নভেম্বরে, আর আরেক গ্রুপ চাচ্ছে যে একই দিনে হবে, বিএনপি চাচ্ছে একই দিনে। প্রশ্ন হচ্ছে গণভোটটা আগে করে, গণভোটটার সাথে নির্বাচনের সম্পর্ক আছে কিনা, সেটা হলো একটা বিষয়। গণভোটের সাথে আছে জুলাই, আপনি যে বলেন আছে কিনা, গণভোটের সাথে জুলাই সনদ বাস্তবায়নের কথা আছে। তো গণভোটে যদি আমি ধরে নিলাম যে গণভোটটা টোটালটা পাস করলো, ধরে নিলাম পজিটিভ, মানে নেগেটিভ না, ধরে নিলাম যে হ্যাঁ যা আমরা যা দিয়েছে সব ডিসেন্ট ফিসেন্ট সব বাদ দিয়ে কমপ্লিট হইলো, যে ধরে নিলাম আমি, তাহলে কি দাঁড়ায়? তাহলে কিন্তু জুলাই সনদের আলোকে নির্বাচনটা হবে না। আমি যতদূর জানি জুলাই সনদে উচ্চকক্ষে পিয়ারের কথা বলা হয়েছে। আজকে যেটি গিয়েছে রাজনৈতিক দলের কাছে, সেখানে উচ্চকক্ষে পিয়ার রয়েছে, তার মানে উচ্চকক্ষে পিয়ারটা হবে না। একটু বলি, লোয়ার হাউসে জুলাই সনদে পিআর নেই, সুতরাং এই নির্বাচন উচ্চকক্ষে আছে। হ্যাঁ, সুতরাং এই নির্বাচন হতে সমস্যা নাই। না না, সেটা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আপনি উচ্চকক্ষে কিভাবে করবেন? না আসছি, করব, আমি ব্যাখ্যা দিতে পারি কিভাবে। হ্যাঁ, এখন নাম দিতে হবে না আগে? না না হবে না, আমি বলতে পারবো। এখন যদি নির্বাচন গণভোট যদি আগে হয়, তাহলে ওই প্রবলেমটা হবে। আর যদি একসাথে হয়, তাহলে কি হয়? একসাথে তো পার্লামেন্ট নির্বাচন হয়েই গেল,
পার্লামেন্ট নির্বাচন তো হয়েই গেল, তাহলে ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয় না ভোটের। কিসের আলোকে হইল? না না আলোচনা। আচ্ছা আমি একটা জিনিস প্রশ্ন করে রাখি ভাই, মানে জুলাই সনদের একটা জিনিস বলেন তো, যেটা ওই নির্বাচনের দিন হওয়াতে পার্লামেন্ট নির্বাচনে ইনক্লুড করা গেল না। কোনটা? জুলাই সনদের কোন জিনিসটার জন্য সংসদ নির্বাচনটা, মানে এখন যে চেহারায় আছে সেই চেহারায় কোন জিনিসটা সংসদ নির্বাচনকে প্রভাবিত করবে? না, এটার ভিতরে তো অনেকগুলো না না বিষয় আছে। আমি জানি, আমি বিষয়গুলো পড়েছি, আপনিও পড়েছেন। আমাকে একটু বলেন যে এই বিষয়টা আগে সুরাহা হতে হবে, না হলে নির্বাচনটা ভিন্ন হবে। আমাকে না একটু না, বলেন তো। যেমন নোট অফ ডিসেন্ট দিচ্ছে যেগুলা কথা, যেমন রাজ্জাকি- নোট অফ না, না, রাজ্জাকি ভাই এখানে আমি একটু পরিষ্কার বলেন। করি, তাহলে মনে হয় আলোচনাটা সহজ হবে। সেটা হচ্ছে যে জুলাই সনদের ভোট আগে হওয়া বা গণভোটের বিষয়টা আগে হওয়া পরে মানে একই দিনে হওয়া, এই আলোচনাটা খুবই পলিটিক্যাল। এই কারণে বলছি পলিটিক্যাল যে এই জুলাই সনদের গণভোটে আপনি যেটা বলছেন, ধরে নিলাম আমরা হ্যাঁ ভোট জয়ী হলো, সেটাও কিন্তু এই জন্যই হ্যাঁ ভোট জয়ী হচ্ছে যে আগামী সংসদ এই জিনিসগুলি বাস্তবায়ন করবে। সুতরাং এমন কোনো বাস্তবতা আমাদের সামনে আসছে না যে আমরা যদি এখন থেকে জাতীয় ভোটের আরো 3 মাস আগেও হ্যাঁ ভোটে পাশ করে রাখি, আনলেস একটা পার্লামেন্ট ফর্ম হচ্ছে, ততদিন পর্যন্ত এই পাশ করে রাখা দিয়ে কিছুই হবে না, শুধু ফ্রিজ করে রাখা যাবে। পার্লামেন্টই এটাকে যাবতীয় কার্যকারিতার জায়গায় নিয়ে যাবে। ম্যান্ডেটটা হচ্ছে পার্লামেন্ট এটা করবে। গণভোট হওয়ার পর তো পার্লামেন্ট পার্লামেন্টই হবে। তাই বলা হচ্ছে। না, না, তাই বলা হচ্ছে। গণভোট সংবিধানের ঊর্ধ্বে, গণভোট পার্লামেন্টের ঊর্ধ্বে। রাজ্জাকি ভাই, গণভোট হওয়ার পর রাজ্জাকি ভাই, আমি একমত সংসদে নিতে পারবেন না যে সংসদ অ্যাপ্রুভাল দিবে। রাজ্জাকি ভাই আপনার সঙ্গে একমত হয়ে বলছি, হ্যাঁ। যখন বলা হচ্ছে গণভোটটা কেন হচ্ছে, গণভোটের তো একটা কারণ আছে। আমাদের অতীতে 3টা গণভোটের এক্সাম্পল, 3 কারণে, তাই না? সো এই গণভোটটা হচ্ছে এই কারণে যে জুলাই সনদটা আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেজন্য নাগরিক ম্যান্ডেট দিচ্ছে। বুঝতে পারছেন আমার কথাটা? সেই জন্যই গণভোটটা হচ্ছে। না, এখানে কিন্তু আরেকটা দাবি আছে, এই গণভোট হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তার আলোকে নির্বাচন হবে। আচ্ছা আমি এই দাবিটা আছে না তো। না আলোকে না, রাজ্জাকি ভাই আমি একটু জানতে চাই, আপনি আমাকে একটু বলেন নির্বাচনের দিন হলো মানে হ্যাঁ ভোট ধরে নিলাম, বা আগেও হ্যাঁ ভোট হলো, আগে হ্যাঁ ভোট হলে আগে হ্যাঁ ভোট হলে এই জাতীয় নির্বাচনে কি পরিবর্তনটা হবে বলেন? তাহলে আগে বলেন নির্বাচনটা হবে কি না, সেটা অন্য আলোচনা। রাজ্জাকি ভাই আমাকে এই প্রশ্নটা জবাব, একই দিনে যদি নির্বাচন করেন আপনি নির্বাচনটা হচ্ছে কোন আলোকে, আপনি কোন আইনে, কোন বিধানে? নির্বাচন আরপিও দিয়ে হবে। আপনি আমাকে না না, নির্বাচন আরপিওতে যেভাবে আছে সেভাবেই হবে। সংবিধান মোতাবেক হইতে হবে না নির্বাচন। সবকিছুতে যে সংবিধানকে আপনার টেনে নিয়ে আসতে হবে এই বাস্তবতা না, এই কারণে আপনি যে জায়গাটা সংবিধানের বাইরের কাজ করে পরে রেকটিফাই করার হিস্ট্রি বাংলাদেশে সারা পৃথিবীতে আছে। দিস ইজ হোয়াট কনস্টিটিউশন ইজ। রাখেন আছে, কিন্তু আপনি সংবিধান পার্লামেন্ট তো পৌঁছাবেন কিভাবে? আপনাকে টেনে নিবে কিভাবে? পার্লামেন্ট নির্বাচন হবে বলছি তো, কিভাবে? আরে কোন একটা এক্সিস্টিং বিধান থাকতে হবে? না, বিধান থাকতে হবে না, হবে না। তাহলে কি সংবিধান নাই? আমি আপনাকে একদিন প্রশ্ন করেছিলাম, আপনাকে আমি একদিন প্রশ্ন করেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন কিভাবে বাংলাদেশের উপরাষ্ট্রপতি হয়েছে, আবার কিভাবে প্রধান বিচারপতি গেছে, সংবিধানের কোথায় লেখা ছিল? আমি বলতেছি, কোথায় লেখা ছিল? আমি বলি, আপনি শাহাবুদ্দিনটা বললেন তো, কোথায় লেখা ছিল আমাকে বলতেছি শুনেন। তখন কি সিস্টেম ছিল? বিচারপতি শাহাবুদ্দিন যখন টেক ওভার করছে, রাষ্ট্রপতি শাসিত ছিল। রাষ্ট্রপতি শাসিততে মওদুদ আহমেদকে সরাইয়ে তাকে বানাইছে। সেটা বলিনি, আপনি প্রধান বিচারপতিকে কিভাবে উপরাষ্ট্রপতি বানান? বলতেছি তো, প্রধান বিচারপতিকে বলতেছি তো, কোথায় লেখা ছিল? শেষ করতে দেন। জি বলেন। তাকে শাহাবুদ্দিন সাহেবের আইনে বানাইলো উপরাষ্ট্রপতি। জি। তারপরে উনি রিজাইন করেন নাই পদে। আর শেষ করতে দেন না। এগুলা সব সাংবিধানিক, এই যেটা হচ্ছে না। আপনি প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি কিভাবে বানান? একটা সিটিং প্রধান বিচারপতিকে শেষ করতে দেন। আমি বলে নেই না। তারপরে আপনি সাংবিধানিক বলছেন, আমি বলতেছি তো, আমি ব্যাখ্যা চাইছি। তাকে ভাইস প্রেসিডেন্ট বানানো হলো, তারপরে তার কাছে দায়িত্ব হ্যান্ডওভার করলো। অসাংবিধানিক কোনটুক জানেন? সে যে বিচারপতি পদ থেকে আসছে আবার সেখানে ফেরত যাবে। তাহলে তার মানে অসাংবিধানিক হইছে তো। রাখেন, এটা জন্য একাদশ সংশোধনী আমি বলতেছি, শেষ করি। ওইটুকের সাথে নির্বাচনী যে প্রক্রিয়াটা গেল সংবিধান মোতাবেক, ওইখানে কোনো ব্যত্যয় হয় নাই। রাখেন, সংবিধানের তো ব্যত্যয় হয়েছে। রাখেন, আমি বলি হয়েছে তো, পাওয়ার ট্রান্সফারের বা নির্বাচনটার সাথে ব্যত্যয় হয় নাই, শুধু ব্যত্যয় হয়েছে ওইটুক। সেটা 3 দলীয় জোটের তারা মেনে নিছে। আপনি 3 দলীয় জোটকে এই ম্যান্ডেট কে দিছে মেনে রাখেন? ওই যে মেনে নেওয়া, জনগণ মেনে নিলে হবে। জনগণ তো মেনে নিচ্ছে না। আজকে যেখানে আমরা দাঁড়াইছি সেটা তো মেনে নিচ্ছি না।
মানে এটা আমরা কিভাবে ডিসাইড করব? হ্যাঁ, এখন আসেন, না আপনি যে সেই পার্লামেন্ট, ডিসাইডটা গণভোটের মাধ্যমে করা যায় কিনা? হ্যাঁ সেটা আসতে পারে। বিষয় হচ্ছে আমি বলি, এবং সঙ্গে আমার প্রশ্ন, আমি আপনাকে প্রশ্ন করিনি। আমি ছোট্ট একটু বলি, আমরা নির্বাচনে কি অসংবিধানে কি হয়েছে জানেন? আমাদের যখন একটা সংবিধান ডিসলভ হয়ে গেছে তার 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। এটা হলো সাংবিধানিক নিয়ম। এই সংবিধান তখন ছিল? তখন তো সংবিধানটা ছিলই না। ছিল আমাদের সংবিধান 106 দিয়ে পরে হলো। না, না আমাদের আছে এক্সিস্টিং, যেটা নিয়ে কথা হচ্ছে, সংবিধানটা আছে, যে বিধান 3 মাসের মধ্যে নির্বাচন যে হবে। আছে সেটা একদম। আমরা যেটা ভুল মানে সংবিধান ভাঙলাম সেটা হচ্ছে নেক্সট যে নির্বাচনটা হবে, ধরেন একদম সিস্টেম মতো আরপিওর ভিত্তি করে নির্বাচন কমিশন নির্বাচনটা করে ফেলবে, তাহলে আমরা সংবিধান ভাঙলাম কি 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই, সেটা এত মাসের মধ্যে হয়েছে। সো এটার একটা হয়েছে বিচারপতি শাহাবুদ্দিনের যে সংবিধান ভাঙলাম আমরা একাদশ সংশোধনী করে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ভাঙে না, প্রক্রিয়ার প্রশ্নটা তো আমি সংবিধান ভাঙার প্রশ্ন বলছি আমি, আপনি কিন্তু এটা মানে এটা কুতর্ক না হচ্ছে। সংবিধান তো ব্যক্তির জন্য ভাঙছে না, যে কারণে ভাঙছে, কিন্তু নির্বাচনটা যে হইলো পাওয়ার হ্যান্ডওভার হইলো প্রশ্নই আসে না, পুরো সাংবিধানিক। আমাদের ডিবেটটা কোন জায়গায়? ডিবেটটা হচ্ছে আমি সংবিধান ভেঙে কিছু করতে পারি কিনা, সংবিধান ভেঙে পারি কিনা। এটা নির্বাচন হোক ব্যক্তি হোক কিছু আসে যায় না, ব্যাপার হচ্ছে আমরা সংবিধান ভাঙলাম কি আমরা 3 মাসের মধ্যে নির্বাচন করি না, এটা ভাঙছি আমরা। নির্বাচন যখন বেশি সময়ের মধ্যে হবে আগামী সংসদে অবশ্যই আমাদের একটা সংশোধনীর মাধ্যমে এটা র্যাটিফাই করতে হবে, র্যাটিফাই করে দেবো আমরা পরে, যে এখানে যে এই নির্বাচনটা পরে করলাম, যেরকম ওই যে বললাম বিচারপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে যেমন সংবিধান ভেঙেছিলাম ওইটা অসাংবিধানিক ছিল, আমরা এটা র্যাটিফাই করে নিয়েছি। আর তাহলে আমি একটু কথা বলি, আমাদের যে সরকারটি এক্সিস্টিং যে সরকার, সে কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যতক্ষণ আছে কমপ্লিট সরকার, সে যে নির্বাচনটা দিচ্ছে কিসের আলোকে দিচ্ছে? সে তো পুরো নিয়ম, সে কি ব্যত্যয় ঘটাই দিচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার কোন সংবিধানে চলবে? ওই এক্সিস্টিং সংবিধান? নো, সে চলতেছে অন্তর্বর্তীকালীন সংবিধানে, এবং অফকোর্স আমাকে বল অলিখিত সংবিধানে আছে সে। এটা আচ্ছা আমি একটু রিট করে দেন, আপিল বিভাগ, না রিটের দরকার নেই তোমার, আপিল বিভাগ তখন হাসিনার না, ওখানে একটা না রিটের দরকার নেই তোমার, রিট করে দেন, উনি রাখেন। তাহলে আমি কথা বলি, আপনি সুপ্রিম কোর্টেই আছেন, 7 মানে এটা হাসিনার বিচার, ঠিক আছে 7 আগস্ট একটা ডাকলো না মিটিং ডেকে, এই টকশোতে আপনি অনেক আলোচনা করছেন, রাদার আপনি একটা রিট করেন। না দরকার নেই, আমরা ইউ ক্যানট অ্যাডভাইস মি, আমি বলতেছি 7 আগস্ট যে একটা বিএনপি জনসভা করছিল, সেখানে বলছিল 3 মাসের মধ্যে নির্বাচন। এইটা কার কাছে চাইছিল? আমি একটা প্রশ্ন রাখলাম, এই নির্বাচনটা কার কাছে চেয়েছিল? যখন এই ভাইদের সরকার হয়নি, হয় নাই, সরকার আসলো 8 তারিখে ওত নিল। ওকে, প্রশ্ন যেহেতু রাখছেন এটা তো তাদের কাছে উত্তর চাইতে হবে। আমি এই আলোচনা চলছেই, আমি একটু ফয়েজ ভাইয়ের কাছে যেতে চাই। আমি আপনার কাছে কোনো প্রশ্ন করতেই পারিনি, আলোচনা চলছে, আপনি যদি নিজেই কথা বলেছেন। এই যে তর্ক বিতর্ক চলছে, এবং শুরুতে যে বিষয়ে বলছিলাম, রাজ্জাকি ভাই যে বলছিল যে একটি ট্রেন রওনা দিয়েছে ভোটের জন্য, সেই ট্রেনে নানান দিক থেকে টান দিচ্ছে, কেউ নেমে যেতে যাচ্ছে, কেউ উঠতে চাচ্ছে না, আবার কেউ রাখতে যাচ্ছে, নানান দিকে চলছে। এই ট্রেন কি কোনো ঝামেলা ছাড়া, ঝামেলাহীনভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য এই ইউনূস সরকার পুরোপুরি প্রস্তুত কিনা, এই সকল ঝামেলা মুক্তভাবে করতে? আমি সেটা তো জানবো। ফয়েজ ভাই তো দর্শক, তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে। আমরা ছিলাম প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আপনার কাছে। আজ যেটি জানতে চেয়েছিলাম, আমরা শুরুতে যে আলোচনাটি করছিলাম যে একটি ট্রেন রওনা হয়েছে নির্বাচনের পথে, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যে সেই ট্রেনটি হয়তো গিয়ে থামবে তার লক্ষ্যে। সেই ট্রেনটি এখন যে অবস্থা, আমরা বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান যে দুটি দল বিএনপি জামাত, তারা যেভাবে একে অপরের প্রতি কথা বলছে, যে সুরে যে টোনে কর্মসূচি দিচ্ছে একে অন্যের প্রতি প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায়, এই সংকট কাটিয়ে আপনারা সঠিক জায়গায় সঠিক সময়ে ট্রেনটি পৌঁছাতে পারবেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, মানে আমি অ্যাবনর্মাল কিছু দেখছি না। আপনি যেটা বলতে গিয়ে বলছেন যে রাজ্জাকি ভাইও যেটা বললো, ট্রেন তো চলতে শুরু করেছে নির্বাচনের জন্য, আরও নানান বিষয় এসে এখানে জড়ো হচ্ছে। নাথিং অ্যাবনর্মাল। আপনার ইলেকশনই যখন মূল লক্ষ্য, আপনি যে সমস্ত জিনিসপত্র এসে জড়ো হচ্ছে, এটা হচ্ছে আপনার এই যা আসতেছে, পিআর বলেন, গণভোট বলেন, এই বলেন, সেই বলেন, আপার হাউস, লোয়ার হাউস, যাই বলেন না কেন, এগুলি সব কিন্তু ইলেকশন রিলেটেড। সো এই ট্রেন তার গন্তব্যে যে পৌঁছাবে, সেটা কি পারা না পারা, তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সামনে এর কোনো বিকল্প নেই।
এবং আপনি যেই জায়গায় আশঙ্কা দেখছেন, সত্যি কথা বলি আমি এই ধরনের কোনো আশঙ্কাই দেখি না। কেন দেখি না? যে আনফর্চুনেটলি আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনা, সৌহার্দ্য, একসঙ্গে বসা এই জিনিস না দেখতে দেখতে আমরা এমন এক জায়গায় ভয় পাই এখন যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এমন রাজনৈতিক দলের মধ্যেও যদি ময়দানের বয়ানে কোনো বিতণ্ডা দেখি আমরা ভয় পেয়ে যাই। আচ্ছা, আমি আমরা আপনাকে একটু BNP থামাই। এবং জামাতের আমি মধ্যে আমি যদি আপনাকে সেন্টেন্সটা শেষ আপনার করি। কথার আমি একটু উদ্ধৃতি দেব। আজকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার উনি আজকে বলেছেন, আপনার কথার প্রেক্ষিতে বলছে, আপনি আবার উত্তর দিবেন। উনি বলেছেন যে আজকে যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়, কারণ তারা সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটে না প্রস্তাব সিল মারার চক্রান্ত করছে। আচ্ছা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আজকে বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, জাতীয় নির্বাচন বিলম্ব হতে পারে, আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য জামাত দৌড়ঝাঁপ করছে। আপনি এরপর বলছেন যে আপনি কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন? সিরিয়াসলি দেখছি না। এই দুজনের অপিনিয়নে আপনি দেখেন কেউ কোনো কনক্লুশনে পৌঁছায় নেই, প্রত্যেকেই একটা শঙ্কার কথা বলছে। এখন আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন, যারা অভিভাবকের ভূমিকায় আছেন, যারা সরকারে আছেন, যারা নিজ নিজ পার্টিগুলির অন্যান্য মানুষেরা আছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই জায়গায় একের প্রতি অন্যের এই ট্রাস্টটা তৈরি করা। জামাতের কাছে এই ট্রাস্টটা বিএনপিকে নিজেকে তৈরি করতে হবে এবং অন্যদেরকে এই জায়গায় সহযোগিতা করতে হবে যে বিএনপি যদি গণভোটে বা পরবর্তী সংসদে এটা বাস্তবায়ন করবে বলে সেই জায়গায় আপনাকে বিশ্বাস রাখতে হবে। অপরদিকে বিএনপির রুহুল কবির রিজভী সাহেবের কথা আপনি বলছেন, উনি যেটা বলছেন, উনি বলছেন যে হতে পারে বা করার চেষ্টা করছে, এই ধরনের কথা তো দ্যাট ইজ ভেরি মাচ পলিটিক্যাল রেটরিক, এর বাইরে কিছু না। সুতরাং আমি বিশ্বাস করি যে আমরা পলিটিক্যাল পার্টিগুলি, আপনি দেখুন তো এই যে জামাত সহ 6টি রাজনৈতিক দল পিআরের দাবিতে, মানে লোয়ার হাউসে পিআরের দাবিতে রাজপথ পর্যন্ত গেলেন, এই সময় কি এই দলগুলি ঐক্যমত্য কমিশন, লোয়ার এবং আপার দুইটা কথা বলেছে, ওই তো মানে আপার হাউসের দাবি তো ওখানেই লেজিটিমেট ভাবে আছেই, একটা নতুন দাবি সেটা হচ্ছে লোয়ার হাউসের পিআর, সেটা নিয়ে রাস্তায় আসলেন। তো এই রাজপথের আন্দোলন চলাকালে কি ওনারা আলোচনার টেবিল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন? এই 6টি দল নেননি। তার মানে কি পলিটিক্যাল ডিসকাশনে, ডায়ালগে ওনারা পূর্ণ আস্থা রাখছেন, সেই জায়গায় আস্থা রাখছেন, কাজ করছেন। অপরদিকে রাজপথে তাদের অবস্থানের মধ্য দিয়ে দুটো ঘটনা ঘটে পলিটিক্সে। একটি হচ্ছে ওই ডিসকাশনকে প্রভাবিত করার চেষ্টা করা, ভেরি মাচ লেজিটিমেট ইন পলিটিক্স, পলিটিক্যাল পার্টিগুলি সেটা করবেই। অপরদিকে আমার দাবিটা যে খুবই যৌক্তিক, সেজন্য এটার যে জনভিত্তি আছে সেটা নিয়ে জনগণের মধ্যে অবস্থা তৈরি করা। আমি জানি না এই 6টি রাজনৈতিক দল গত 1 মাস 1.5 মাস ধরে রাজপথে যে আন্দোলন করছে সেখানে কতটা জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে, পিআরের পক্ষে কতটা মানুষের অবস্থান স্পষ্ট হচ্ছে সেটা আমি জানি না। আপনারা বুঝতে পারবেন বা পার্টিগুলি এটা এক ধরনের তাদের নিজেদের ক্যাপাসিটি আছে এই আন্ডারস্ট্যান্ডিংটা যে আমরা আসলেই আমাদের আন্দোলনের মানুষকে সম্পৃক্ত করতে পারছি কিনা। কিন্তু আমি আপনাকে মূল কথা যেটা বলি সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির এই সমস্ত ময়দানের বয়ানে নানান ধরনের বড় বড় দাবির পেছনে কিন্তু অনেক ছোট ছোট দাবি আদায়ের চাপও থাকে। আমি বিশ্বাস করি এই রাজনৈতিক কৌশলটাকে আমি সলিড মনে করি, থাকাই উচিত মনে করি। আমি বিশ্বাস করি সেই জায়গায় সবগুলি পলিটিক্যাল ক্যাম্পই একটা উইন উইন সিচুয়েশনে আসবে, বিকজ এই রাজনৈতিক দলগুলি কেউই কিন্তু বলছে না যে আমার এইটা না হলে আমি আগামী নির্বাচনে যাবই না, এরকম বাস্তবতা নেই। যেটা জাহিদ ভাই রেফারেন্স হিসেবে বলছিলেন, জামাত ইসলামী মাঠে ময়দানে নির্বাচনী এলাকায় যেই তৎপরতায় নির্বাচনী ভোট চাওয়ার চেষ্টা করছেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। জামাতের একজন ক্যান্ডিডেট ঢাকার একটা এলাকায় ভোট চাইতে গেছেন কদিন আগে, সেখানে গিয়ে উনি দেখলেন যাদের কাছে ভোট চেয়েছেন তাদের কেউই ওই এলাকার ভোটার না। ঢাকায় যেটা প্রচুর, আমরা অনেকেই ঢাকার ভোটার না। তো ওই ভদ্রলোকেরা বললেন যে আমি তো এলাকার ভোটার না বা আমরা কেউই এলাকার ভোটার না। উনি বললেন কোনো অসুবিধা নেই, জামাতের ক্যান্ডিডেট, খেয়াল করবেন, কোনো অসুবিধা নেই, আপনাদের নিজ নিজ এলাকায় আমাদের দলের যে ক্যান্ডিডেট থাকবে তার জন্য আপনার কাছে ভোট চেয়ে গেলাম। আমি পলিটিক্সে যে ডিফারেন্সটা আপনি দেখুন। অপরদিকে বিএনপির যেই শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যে নেতৃত্বকে আমরা খুব পাবলিকলি চিনি, ওনারা ছাড়া কিন্তু ওই অর্থে ভোটের মাঠে কেউ নাই। সবাই চিন্তা করে আমার ভাই নমিনেশন পাওয়ার পরে আমি ভোট চাইতে শুরু করব। সুতরাং আমি তো মনে করি যে মানে আমি আমার সরকারি যে পদ পদবি হোল্ড করছি সেটার বাইরে যদি আমার অতীতের এক্সপেরিয়েন্স বলে, আমি তো জার্নালিজম করেছি, পলিটিক্যাল জার্নালিজমটা করেছি। আমি মনে করি আপনি যদি বিএনপি এবং জামাতের
রাজনৈতিক অবস্থাকে তুলনা করেন 5 আগস্টের পরের থেকে, ধরে নিন যে এর আগে এই দুটি রাজনৈতিক দল এক্সিস্ট করতো না, এরকম যদি বাস্তবত, তাহলে ভোটের লড়াইয়ে বা ভোটের কৌশলে জামাত অলরেডি বিএনপি থেকে অনেক দূরে গিয়ে গেছে। বিএনপির অ্যাডভান্টেজ হচ্ছে রাষ্ট্র পরিচালনার অতীতের অভিজ্ঞতা, বিএনপির সঙ্গে মানুষের সম্পৃক্ততা, এই জায়গাটা তারা টেনে নিচ্ছে। এখন বিএনপির বরঞ্চ সামনে চ্যালেঞ্জ হচ্ছে, দেখুন আপনি পিয়ার নিয়ে কথা বলছেন, এই নিয়ে কথা বলছেন, আপনি অনেককে এঙ্গেজ রাখছেন, এটা আমি মনে করি জামাতের কৌশল। অনেককে এঙ্গেজ করে ফেলছে, পিয়ারের এঙ্গেজে, আপার হাউসের এঙ্গেজে, গণভোটের এঙ্গেজে, কিন্তু সে কি তার নিজে পুরোপুরি এঙ্গেজ হচ্ছে? তার একটা উইন্ডো আন্দোলন করছে, কিন্তু নিজে ঠিকই ভোটের মাঠে তৎপর আছে। সুতরাং অন্যরা তার এই ন্যারেটিভকে কাউন্টার দেওয়ার জন্য যখন ব্যস্ত, জামাত কিন্তু তার ভোটের ক্যাম্পেইনেও ব্যস্ত। এটা খুবই পলিটিক্যাল, খুবই পলিটিক্যাল। একটা বিষয় একটু দর্শক দিন অপেক্ষা করছে আপনাদের উত্তরে জানার জন্য। আমি আপনাকে তখন যেটা জানতে চাইছিলাম, এই ছোট্ট বিষয় খুব পরে পরে আলোচনা যাব। যদি গণভোট একই দিনে হয়, শুধু উত্তরটা জানবো, জাতীয় নির্বাচনের দিন, তাহলে যারা উচ্চ আদালত, যেটি আপনার উচ্চ কক্ষ, আপার হাউস, সেখানে আপনার কাদেরকে মনোনয়ন দিল, কোন কোন দল, সেটি কিভাবে হবে? আচ্ছা, একটু বলি। যেমন ধরুন নভেম্বরে, আমি এভাবে বলি, ধরেন নভেম্বরেও হলো, আমাদের কি করতে হয় আসলে, মানে আমাদের নিয়মটা হচ্ছে, আমাদের আপার হাউসটা আমরা কিভাবে করব, মানে আমাদের এই ভোটটা হয়ে যাবে, আমরা এরপর আবার একটা অ্যামেন্ডমেন্ট করে বলবো 13th যে পার্লামেন্ট আছে সেই নির্বাচনের থেকে এটা এফেক্টিভ হয়ে যাবে। আমরা ভূতাপেক্ষ দিয়ে এটা করে ফেলবো, তাহলে আমরা এই নির্বাচনের মাধ্যমে, তার মানে আমাকে এই কাজটা ইনফ্যাক্ট পরেই করতে হচ্ছে। আপনি যদি এটা আপার হাউসের এই অপশনটা রাখতে চান, যে আমরা ওই যে আগে ক্লোজ যে লিস্ট থাকবে, যে আমরা আগেই এটা বলে দেবো, যদি এটা সিদ্ধান্ত নেন, এই যেখানে যেহেতু একটা রেফারেন্ডাম হচ্ছে, গণভোটে পাস হলো, আমি বলছি তো, গণভোটে যদি এটা পাস হয়, আপনি যদি নির্বাচনের দিন রাখেন, এখানে যদি আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে, এখানে কিন্তু একটু যদি কিন্তু আছে, নোট অফ ডিসেন্ট তো এখানে বিএনপি সহ অনেকের আছে, বা দুটো দলের অন্তত আছে বিএনপির সাথে আরো, সেটা যদি বাদ দিয়ে না হয়, একটু খেয়াল করেন, যদি নোট অফ ডিসেন্ট কনসিডার করেন, তাহলে তো আপার হাউস আসলে পাস হলো। সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি এই নির্বাচনের আগে প্রত্যেকের লিস্ট নিয়ে নেবেন, যদি না হয় কিসের ভিত্তিতে নিলেন না, সেই লিস্ট নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার আগে এই সিদ্ধান্তে আসতে হবে যে আমি আগে লিস্ট দিয়ে আপার হাউস করব, সেটা তো একটা পদ্ধতি। লিস্ট তো আগে সিদ্ধান্ত না, আগে দিতে হবে, এমন কোনো কথা নেই। না হলে লিস্টটা কিভাবে নেবেন? এখন তো নাই, বর্তমানে একটু বলি, আপার হাউসের অনেকগুলো অপশন আছে। একটা আছে আগেই আপনি লিস্ট দিয়ে দেবেন নির্বাচনের আগে, নির্বাচনের পরেও লিস্ট দেওয়ার অপশন আছে। সো আমরা যদি আগেরটা করে থাকি, আপনি সম্ভবত এটা জানতে চাইছেন, আমরা যদি আগে লিস্ট দিতে হবে, আমাদের এখন যেটা আলোচনা হচ্ছে বাংলাদেশে আগেরটা নিয়ে আলোচনা হচ্ছে, না এটা এইভাবে আলোচনা হচ্ছে না, এক একজন এক একটা বলছে, তারপর আমরা ধরে নিলাম এটা হচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে, আমার তো মেমোরেন্ডামে আমার হা জিততে পারে, আপার হাউসের পিয়ার হয়ে যেতে পারে। সো আমরা প্রত্যেক দলের কাছে এই নির্বাচনের আগে ওই লিস্টটা চেয়ে নেব, তারপর আপনার ভোট হয়ে গেল। কিসের বেসিসে নিলেন? কিসের বেসিসে? আপনার এখন তো বাংলাদেশে আপার হাউস নাই, যদি না, ওই যে যদি আপনি তো মেমোরি, ওখানে তো ইয়াস আসতে পারে, এখানে তো ইয়াস আসতে, এবং আমরা এই কন্ডিশনেই নেব। একটু খেয়াল করেন, একটা লিস্ট নেওয়াতে সংবিধান লঙ্ঘিত হয়ে যাবে না, এটা খুবই একদম না, আমি প্রত্যেকের কাছ থেকে এভাবে নেব যে তোমাদের লিস্ট দাও, যদি হ্যাঁ জয় যুক্ত হয় আপার হাউস হলে আমরা এটা এফেক্টিভ ভাবে নেব, আর না হলে তো নাই। যে আমরা যদিতে থাকলাম। জি, আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। এক বিষয়ে আমরা কথা বলেছি প্রথম দিকেই, আজকে জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি জামাতের নায়েব আমির, উনি বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড খুব জরুরি, সংশোধন না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। কিছুদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও এমন একটা কথা বলেছেন যে বেশ কিছু উপদেষ্টা সেফ এক্সিট করছেন। একটু ভুল হচ্ছে, নাহিদ ইসলামের যে বক্তব্য ওটা এইরকম বিভৎস না। তাহের সাহেব যেটা বলছেন, একটু তাহের সাহেবের কথাটা বলি, মানে আমরা ধারণা করি বা আমরা বিশ্বাস করি এই পর্যায়ে একজন মানুষ মিথ্যা বলছেন না, এটা পলিটিক্যাল রেটরিক না। আর যদি পলিটিক্যাল রেটরিক হয় এটাও ভয়াবহ। সরি, এটা বলছেন, তার মানে ওনার কাছে কল রেকর্ড, নাহিদ কিন্তু কল রেকর্ডের কথা বলেন নাই, একজন নাগরিকের আলাপ রেকর্ড করা বাংলাদেশের একাধিক আইনে গর্হিত অপরাধ। আমি তো মনে করি জনাব তাহেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে ওনার কাছে এটা কে দিয়েছে। আচ্ছা, উনি করেছেন, না করলে ওনাকে কে দিয়েছে, যে সংস্থা দিয়েছে। কারণ শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটবে, যে উপদেষ্টাদের কথোপকথন কারোর সাথে রেকর্ড করে সেটা আবার জামাতের কাছে দেয়া হচ্ছে, এ ভয়ঙ্কর ব্যাপার। আমি খুব দাবি জানাই, এখানে সরকারের একজন প্রতিনিধি আছে, জনাব তাহেরকে মানে একেবারে ডেকে
আমরা আপনার সে দাবিটি তাকে দিলাম, কিন্তু কি মনে হয় মানে এটি কি ঘটতে পারে? এই যে মানে কি করলো বা কি কারা করলো, কাদের ইঙ্গিত করে বলেছেন কোনো কি ইঙ্গিত আছে? ইঙ্গিত খুব স্পষ্টভাবেই আছে। আমি খোলাখুলি যদি বলি, ওনারা বিএনপিকে ইঙ্গিত করেছেন, উনি ওনার বক্তব্যে এলাবোরেট করেছেন যে বিভিন্ন নিয়োগ টিয়োগ সব মিলিয়ে জনপ্রশাসন সচিব বলেছেন সব ক্ষেত্রে তারা তাদের মতো করে একটা সরকার ব্যবস্থা তৈরি করতে চায় নির্বাচনের আগে, সেই কারণেই তিনি এই হুমকিটা দিয়েছেন। উনি বিএনপিকে সরাসরি নির্দেশ দিয়েছেন। রাজীব ভাই মানে এখন না নির্বাচনের মাঠে ক্লিয়ার করি, জনাব নাহিদ তার কিছু ব্যক্তিগত এক্সপেরিয়েন্স বলবেন বলছে, এটা কিন্তু ইল্লিগাল কিছু না, এটা মারাত্মক ইল্লিগাল ব্যাপার, ভয়ঙ্কর ইল্লিগাল ব্যাপার। একটা দলের দ্বিতীয় সর্বোচ্চ মানুষ এই কথাটা বলছেন। রাজীব ভাই এই যে তিনি বললেন যে জনসম্মুখে প্রকাশ করবেন, জনপ্রশাসন সচিব একটি দলের নিয়োগ, তাদের মধ্যে মাঠ সাজাতে চান নির্বাচনকে কেন্দ্র করে, মানে এই আলাপটি আজকে করেছেন ডক্টর আব্দুল্লাহ তাহের। মানে ফাঁস করছে যেটা বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি সবকিছু সাজায় নিচ্ছে তাদের মতো করে, এটি তো বক্তব্য। জি অফকোর্স আমি এটার সাথে একমত। আপনি টেলিফোনিক কনভারসেশন ফাঁস হওয়া, যেটার বিরুদ্ধে আমরা আগেও বলেছি, এখনও বলছি। আপনি শুধু এই কথাও না, আমরা এমনও দেখছি একটা ব্যক্তিগত কথা বলতেছি আমি একজনের সাথে একান্ত গোপনীয়, সেটা যদি ফাঁস করে যায়, তারপরে দেখা গেল যে আমার বিরুদ্ধে স্ক্যান্ডাল ছড়াচ্ছে, আমি এইগুলা কখনোই সমর্থন করি না। আর জামাতের যিনি করছেন সে যদি কইরে থাকেন, অবশ্যই সেটা গণিত অপরাধ করছেন, করবেন বলে হুমকি দিয়েছেন, করবেন বলে হুমকি দিচ্ছেন। এখন এই যে কিছুক্ষণ আগে আপনি কতগুলো স্টেটমেন্ট করলেন, উনি বলেছেন যে যদি এইসব উপদেষ্টার সংশোধন না হয় তাহলে এগুলো উনি জনসম্মুখে আনবেন। বেশ ভালো কথা, তারা অনিয়ম করছেন বা তারা যদি এটা হুমকি, আমি দুইটা দিক যাচ্ছি। ইফ ইট ইজ এ ফলস কেস ফর এক্সাম্পল, তাহলে কি ইনি উপদেষ্টাদেরকে থ্রেট করতেছেন কিনা, মানে ব্ল্যাকমেইলিং করতেছেন কিনা। আর যদি ফাইনালি এটা প্রকাশ না হয়, তাহলে ধরে নেওয়া হবে ব্ল্যাকমেইলিং করার জন্যই। আর যদি দেখা যায় যে উনি একসময় ফাঁস করছে, তাহলে ধরে নেব যে উপদেষ্টারা উপযুক্ত কাজ করছেন না। সুতরাং এটা অপেক্ষায় থাকতে হবে করে কিনা। বাট করে থাকলে, প্রকাশ না করলেও যদি করে থাকে, তার কাছে এভিডেন্সটা থেকে থাকে, এটাও অপরাধ। আমার বিবেচনা। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই যে উপদেষ্টাদের নিয়ে প্রশ্নটি উঠছে, সেটি নিয়ে আমার প্রশ্ন ছিল। উপদেষ্টা দিয়ে যে প্রশ্ন করলে আমি একজন যদি প্রশ্ন তুলে, এটা আমি ডিফেন্স দিব কিভাবে বা অপোজ করব কিভাবে, কথাটা বোঝার চেষ্টা করেন। আমি জাহিদ ভাই সম্পর্কে একটা কমপ্লেন করলাম, এইটার এভিডেন্স আমার, প্রমাণ করার দায়িত্ব আমার, কিন্তু আমি সে প্রমাণ করতে পারবে না। এখন যিনি উত্থাপন করতেছেন সে না করলে আমি কি করে করব? এটা তো আমার পক্ষে সম্ভব না। এখন যেমন ধরেন এমন কথা উঠছে যে উপদেষ্টারা অনেকে সেফ এক্সিট খুঁজতেছেন, কথাটা আসছে। আবার এমন কথা আসছে যে ব্রিক ফিল্ড পর্যন্ত বন্ধ করতেছে না, টাকা সংগ্রহ করতেছে উপদেষ্টারা, এমন কথাও আসছে। এটা যারা বলতেছে সেফ এক্সিট, এবং সেফ এক্সিট কেন বলতেছে, এই উপদেষ্টাদের জন্য নিয়োগকর্তা তারা যারা বলতেছে, তাহলে বলতেছে হ্যাঁ বলতেছে কেন? কারণ উপদেষ্টা নিজেও বলছেন আমার নিয়োগকর্তা, তাহলে ওরা বলতেছেন কেন? আমার কাছে মনে হয় যে এই একটু আগে যেমন আপনি কতগুলো স্টেটমেন্ট পড়লেন, যেগুলো বলা হচ্ছে যে এগুলা চূড়ান্ত না, ফয়েজ সাহেব যেটা বললো যে এগুলো পলিটিক্যাল স্ট্যান্ড নানান রকম হয়, হতে পারে, বাট এটা চূড়ান্ত না। এই যে পলিটিক্যাল স্ট্যান্ড টাইম টু টাইম চেঞ্জ হইতে পারে, চূড়ান্ত না, সে কারণে কিন্তু একটা বিশ্বাস থাকে না রাজনীতিবিদদের উপরে, এটা একটা বিরাট কারণ। আর যেটা আমি বলতেছিলাম, এই যে সেফ এক্সিট খুঁজতেছে, তার মানে ধরে নেন, আমরা ধরে নিব নির্বাচনটা হচ্ছে, নির্বাচনটা হলে কি হবে, কারা সম্ভাব্য ক্ষমতায় যাবে আমরা কিন্তু সেটা জানি। তা আমরা যদি জানি, তাহলে এই যে যারা সেফ এক্সিটের কথা বলতেছে, যারা মানে প্রস্তাবটা বক্তব্যটা তুলছে, তাদের সাথে কিন্তু যারা ক্ষমতায় যেতে পারে তাদের সাথে বিরোধ ফ্রম ডে ওয়ান। অর্থাৎ তারা কেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেল, তারা না বলো, বিভিন্ন বক্তব্য আছে। আর যদি ক্ষমতায় চলে যায়, তখন যেহেতু বিরোধ একটা কনস্ট্যান্ট আছে তার সাথে, তখন কি হবে যে ওই সেফ এক্সিট বলার মানে হচ্ছে সরকার বিরোধী বক্তব্য সে একটা রাখলো, পাশাপাশি সে সেফ জোনে চলে আসার চেষ্টা করতেছে, যে তার একটা সেফ জোন দরকার। যদি সে নির্বাচনটা হয়ে যায়, নির্বাচন হয়ে গেলে তার সেফ জোন দরকার হবে, কারণ এখন তার সেফ জোনের দরকার নাই। এখন তার যারা নিয়োগ দিচ্ছে রাস্তা তৈরি করে রাখা বলে আমি মনে করছি। জি একদমই। ফজল, আপনার কাছে আসতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত গতকাল একটি আয়োজনে বলেছিলেন যে তিনি মানে প্রধান উপদেষ্টার কাছে একদম খুব ক্লিয়ার করে বলেন নাই, তিনি একটু রাগঢাক রেখেই বলেছিলেন যে আগামী নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে বা একটি সরকার
তো মানে একটি সরকারটি একটু চেঞ্জ করা এমন কিছু বলে যে ডক্টর ইউনূস এমনটি করবে বলে তিনি প্রত্যাশা করছেন যে এই সরকারে আবার ছাত্র উপদেষ্টারা থাকবে না, আবার উপদেষ্টারা পরিষদ ছোট করে আনা, এমন তিনি প্রত্যাশার কথা বলেছেন মির্জা ফখরুল। আমার কাছে আপনার প্রশ্ন, আগামী নির্বাচনে এই উপদেষ্টা পরিষদের কোনো যোগ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি সে তো জানবো। তার আগে আবার নিচ্ছে, তার আগে ছোট্ট একটি বিরতি, একটু পরে সঙ্গে থাকুন। ফিরে এলাম, বিরতির পরে কথা বলছিলাম বর্তমান সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আমরা ছিলাম সরকারের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। জানতে চাচ্ছিলাম যে এখন যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম, যে বিএনপির মহাসচিব তিনি একটি বিষয় বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনটি হবে, তখন এখন যে সরকারটি আছে, যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এটি তিনি আর একটু কাটছাট করার প্রত্যাশার কথা বলেছেন, ছাত্র উপদেষ্টাদের বাদ দেওয়ার কথা বলেছেন। এমনকি কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কিনা সরকার? জি, আপনি শুরুতে মানে বিরতিতে যাওয়ার আগে যেটা বলছেন যে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, সম্ভাবনা ইটসেলফ একটা সম্ভাবনাময়ী শব্দ, সম্ভাবনা থাকতেই পারে। এটা মানে যেহেতু এটা কোনো নিয়ম নাই যে এটা ভাঙা যাবে না, এটা গড়া যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না। নির্বাচনের সময় নির্বাচন কমিশন নির্বাচন করবে, এটা খুব আইডিয়াল আলাপ, সরকার সহযোগিতা করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সরকারকেও প্রচুর এফোর্ট দিতে হয় ইলেকশনে। সেই জায়গা থেকে সরকার যদি মনে করে ওই সময় শুধু ইলেকশনের জন্য আরও 20 জন অ্যাডভাইজার বাড়ানো দরকার, সরকার তো ডিসিশন নিতেই পারে, বিকজ সরকার একটা ভালো ইলেকশন করতে চায়, ভালো ইলেকশনের জন্য যেটা করা প্রয়োজন। অপরদিকে শুরু থেকে যে কথাটা বলে ছাত্র উপদেষ্টা না থাকা এটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের থেকে তার কেউ নির্বাচন অংশ নেবে না, বা কেউ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবে না। শর্ত হচ্ছে কেউ যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে চান, সেক্ষেত্রে তিনি উপদেষ্টা পরিষদে থাকবেন না। এটা একটা আইডিয়াল ডিসিশন আগে থেকে হয়ে আছে। এই জায়গাগুলিতে এই উপদেষ্টা পরিষদে আমরা আলোচনা করতে সবসময় দেখি যে 2 জন ছাত্র উপদেষ্টা এখনও আছেন এই উপদেষ্টা পরিষদে, ওনাদেরকে নিয়ে ভাবি। আপনাদের কি এটা আর মনে হতে পারে না যে উপদেষ্টা পরিষদ অন্য অপরাপর যে সমস্ত সদস্যরা আছেন তাদের কেউ কেউ এই সময় মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে মনে করছেন যে তার নাগরিকদের সঙ্গে আরও সেবা দেওয়ার সুযোগ আছে, তিনি এই জায়গা থেকে বের হয়ে গিয়ে কোনো একটা রাজনৈতিক দলে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। বা কোনো রাজনৈতিক দলকে এমনও নেই, এই উপদেষ্টা পরিষদের কেউ যদি তাদের সঙ্গে আলাপ করেন যে আমরা ইলেকশন করতে চাই, আমি ইলেকশন করতে চাই, আমাকে আপনার দল থেকে নমিনেশন দেন, আমি আপনার দলে জয়েন করবো, সেরকম বাস্তবতা তো তৈরি হতে পারে। সুতরাং আলাপটা শুধু 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে নয়, আলাপটা হচ্ছে এজ এ হোল উপদেষ্টা পরিষদের কোনো একজন সদস্য, একাধিক সদস্য যদি মনে করেন তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন, রাজনীতিতে তারা সম্পৃক্তই, সরকার চালানো খুবই পলিটিক্যাল কাজ, অর্থাৎ দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন, সেক্ষেত্রে ওনারা এখান থেকে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে, সেটা সরকারের সঙ্গে থেকে না। সেই কারণে যদি এই উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ওই নিয়তে চলে যান উপদেষ্টা পরিষদ থেকে, এক ধরনের পরিবর্তন তো আসবেই, মানে অটোমেটিক্যালি কমে যাবে হয়তো। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার এটা একান্ত ব্যক্তিগত ইখতিয়ার, উনি ওনার পরিষদ আরো বড় করবেন না আরো ছোট করবেন, এই সিদ্ধান্তটা। জি জি, জাহিদ ভাই, এই দাবিটি বিএনপি করে, অন্যান্য দল তেমন আমরা দেখি না। বিএনপি সরকারের উপর কেন আস্থা রাখতে পারে? একটা সমস্যার কথা বলি। করে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এলজিআরডি মন্ত্রী, তো কিছুদিন আগে তার জেলায় তিনি কিছু বরাদ্দ দিয়েছেন, তার উপজেলায় সর্বোচ্চ বরাদ্দ হয়েছে দেশের মধ্যে 450 কোটি টাকা। বাংলাদেশে যে রিপোর্টে এসে দেখলাম, সেই রিপোর্টে 5টা জেলার নাম দেওয়া হয়েছে যাদের বরাদ্দ 13, 14, 15 থেকে 18 কোটি টাকা পুরো জেলায়। একটা উপজেলায় হচ্ছে এই কুমিল্লায় সেকেন্ড হাইয়েস্ট বরাদ্দ 350 কোটি টাকা হাসনাত আবদুল্লাহর উপজেলায়। আচ্ছা, আবারও বলছি, পুরো জেলায় 13 কোটি 15 কোটি বরাদ্দ আছে। তো তাহলে মানে যদি যে নির্বাচন করার আগে বেরিয়ে গেলেই হবে, জিনিসটা এত সিম্পল না, এত সিম্পল না। আমি প্রায় সব চ্যানেলে একটা কথা বলি, আমি আপনাদেরকেও একটা অনুসন্ধান করার জন্য অনুরোধ করি। উপদেষ্টা পরিষদে কি বিএনপিপন্থী উপদেষ্টা, জামাতপন্থী উপদেষ্টা নাই? ফাইন, ওই যে বললাম, আমি যদি কিছু স্পেসিফিক কাজ পাই যেটা আসলে নির্বাচনের সাথে সমস্যা করে, এটা নির্বাচনের সাথে সমস্যা করে। কুমিল্লা সবচেয়ে প্রিভিলেজ এই মিনিস্ট্রিটি করে নাকি? এই মিনিস্ট্রি, এবং আমরা বরাদ্দতেও তো দেখছি এখন আপনি কি করছেন, জনগণের টাকায় প্রকল্প করে এলজিআরডিগুলো তো গ্রামীণ অবকাঠামো নির্মাণ, আপনি তো জানেন গ্রামে এই রাস্তা করা, একটা ছোট কালভার্ট করা, এগুলোর মারাত্মক নির্বাচনী এফেক্ট আছে। এখন আপনি মন্ত্রী হয়ে আপনি করলেন, আপনি হাসনাত আবদুল্লাহটা করলেন, আমি আপনাকে এই জন্য বলছি, আপনার কাছে একটা অনুরোধ করি,
এনসিপির পটেনশিয়াল ক্যান্ডিডেটদের উপজেলায় খোঁজ নেন, আমি বাজি ধরে বলছি ওইসব জায়গায়ও দেখবেন অন্যান্য অনেক উপজেলা চাইতে বেশি বরাদ্দ আছে। তো তাহলে আপনি পন্থী হলেন এক কথা, আর আপনি কোনো একটা কাজ করছেন, যেমন আমি এই অভিযোগ কিন্তু জনাব মাহফুজ আলমের বিরুদ্ধে করছি না, কারণ আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। তার তো নিশ্চিতই কাজও নাই, কাজও নাই। সুতরাং আমার তো ভয় নাই, এনার যেহেতু আছে এবং আমি ডকুমেন্ট দিয়ে কথা বলছি। এবং কুমিল্লা সবচেয়ে প্রিভিলেজড এই ক্ষেত্রে জেলাগুলোর একটা, কারণ এর আগে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ছিলেন ওই জেলার, উনিও কুমিল্লাকে এরকম প্রকল্প দিয়ে কুমিল্লার মানুষের ভাগ্য খুব ভালো, উন্নয়ন ব্যাপক হচ্ছে। রাজ্জাকি ভাই, এই যে একে অপরের প্রতি বিশ্বাস অবিশ্বাস আমরা দেখছি, বিএনপি এই সরকারকে বিশ্বাস করতে পারছে না, আবার বিএনপিকে বা অন্য রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে পারছে না যে ক্ষমতায় এসে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা। 5 আগস্টের পরে অবিশ্বাস তো কাটলো না। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের পরে আমরা যেখানে ছিলাম এখন পর্যন্ত সেই জায়গাটাই আছি আমার কাছে মনে হয়। কারণ আমরা যে সংস্কার কমিশন কতগুলো হইল, রেজাল্ট কি? এই যে আলোচনা সংস্কার কমিটি ঐক্যমত হয়ে রেজাল্ট কি? রেজাল্ট গিয়ে চলে গেছে এখন গণভোটে। মানে এগুলো কি হইল আলটিমেটলি? আর এই যে এলজিআরডি মন্ত্রী যেটা করতেছে, এটা তো ন্যাচারালি সে করবেই। আমি তার পক্ষ বিপক্ষ নিচ্ছি না, এটা করবেই। সে চিন্তা করছে সে যদি ইলেকশন করে, এই ধান্দায় আছে, করতেই পারে। সেটা ভালো মন্দ সেটা তো অন্য বিচার। সেই কারণে আমি বলতেছি যে আমরা কিন্তু এখন পর্যন্ত ফিক্সড কোথাও পৌঁছাইতে পারিনি। এখন সব বাদ দিয়ে যদি নির্বাচনী আমরা যাচ্ছি নির্বাচনমুখী, তাইলে হয়ে যাবে সব এক। দুই হচ্ছে দুইজন উপদেষ্টা এই যে বরাদ্দের কথা বললো, এরকম তো সব উপদেষ্টাই নানান জায়গায় নানান রকমের কাজ করতেছে এবং আস্থার সংকট, একে অপরকে বিশ্বাস করতেছে না, করার কোনো কারণও নাই। এই যদি হয় আমরা সব বাদ দিলাম, কোনো জায়গা থেকে আমরা পরিপূর্ণ কিছু পাইনি, সব জায়গায় ডাউট। এবং নির্বাচন করতে যাচ্ছি অফিসিয়ালি একটা গোজামিলের নির্বাচন, কিন্তু সবাই এডমিটেড যে আমরা টাইম পার করে আসছি, কিন্তু গোজামিলের নির্বাচন, অর্থাৎ এই মুহূর্তে আমার কোনো সংবিধানের ভিতরেই আমরা নাই, নির্বাচন করে গিয়ে সব রেটিফাই করব। আচ্ছা, তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে কি? আলটিমেট রেজাল্টটা দাঁড়াচ্ছে যে আমরা নির্বাচন করে গিয়ে আমাদের মতো একটা গোজামিল দিয়ে ওখানে যাচ্ছি। এটা গেল আগের ব্যবস্থাও কই, সেটাও তো নাই, ওটা তো ফেল করছি। আগের ব্যবস্থা তো 3 মাসের মধ্যে করেই নাই, সেটা তো ফেল করছি। এখন আমাদের সবার বক্তব্য হইলেই সংবিধানের দরকার নাই, আমরা যেটা বলবো সেটা কইরা সংসদে ঢুকে যাওয়ার পর সব ঠিক করে বলবে। এখন এই সব কিছুতে সরকারের উপদেষ্টারা ব্যর্থ, নানানজন ব্যর্থ, রাজনৈতিক দল ব্যর্থ, সব ব্যর্থ, কিন্তু একটা নির্বাচন দিলে সেই নির্বাচনটা সুন্দর হবে। মানে এই যে আস্থাটা কেন যে নির্বাচনটা ভালো হবে। এবং এই প্রশাসন 5 তারিখে যারা শয়তান ছিলাম আমি 6 তারিখে ফেরেশতা হয়ে গেছি। মানে আমার বক্তব্যটা হলো ওইখানে 6 তারিখে এই দেশের লোক সব ফেরেশতা হয়ে গেছে, প্রশাসন সব সম্ভব না। তাহলে যেখানে আমি নির্বাচনে যাইনি, আগের নির্বাচনগুলো যাইনি, লেভেল প্লেইং ফিল্ড বইলা প্রশাসন পক্ষপাতিত্ব, আজকে নির্বাচনে যাওয়ার বিষয়ে আজকে এবার আপনি যাচ্ছেন চলে, আমি প্রশ্ন, আজকে এনসিপির একজন নেতা সামন্ত শারমিন তিনি বলেছেন যে যদি শাপলা না দেয় এনসিপি নির্বাচনে যাবে না। না, এখন এটির সমাধান কি? এখন কথা হলো এনসিপির যে অবস্থান, এনসিপি ভোটে কি করবে, কয়টা সিট পাবে, কথার কথা বলছি। একেবারে যদি এনসিপি কি শুধু ভোট দিয়ে মাপলে কি হবে এই মুহূর্তে? না, আপনি ইলেকশনের মাঠে গেলে তো ভোটের ব্যাপার। সুতরাং এখানে যদি মনে করেন তারা বলছে এনসিপি আর যদি শাপলা না দেয় নির্বাচন করতেই দেবে না, বলতেছে, কথার কথা বলছে করতে দেবে না, তা আলটিমেটলি তো সেগুলো পার হয়ে আপনাকে যেতে হবে। এগুলো সব পার হয়ে, এগুলো যদি দাবি দেওয়া নামাই না আপনি নির্বাচনী ট্রেন চালায় যেতে পারেন, চলে যান, সমস্যা তো নাই। আর যদি এটা পার করে যাইতে চান তাহলে তো স্মুথ না পথটা। বারবার আমি একই কথা বলতেছি, নির্বাচনের পথটা স্মুথ না। রাষ্ট্রীয়ভাবে যখন আমি গোজামিল দিয়ে নির্বাচনে যাইতেছি এবং সেখানে গিয়ে সব ঠিক করব, আমি এই মুহূর্তে কাগজে কলমে আমার যাওয়ার যে রাস্তাটা সেইটাই মসৃণ না নির্বাচন যাওয়ার। ইট ইজ এডমিটেড বাই অল যে সংবিধানের যে নিয়মটা ছিল সেটা ব্যত্যয় হয়েছে। এখন আমরা সময় কোনো ফ্যাক্টর না, আমরা পার্লামেন্টে গিয়ে সব ঠিক করে ফেলবো, এই সব ভেক্টর হয়ে যাচ্ছে। এই শাপলার যে সংকট তৈরি হচ্ছে, এটি কি সমাধানের কোনো রাস্তা দেখেন? আমি প্রথম একটা যুক্তি দিচ্ছিলাম, সেটা হলো নাগরিক ঐক্যকে যেহেতু দেওয়া হয় নাই, এনসিপি শাপলা পেতে পারে না, আমি যুক্তি দিয়েছি। আপনার সাবেক দল? হ্যাঁ, আমার সাবেক দল। আমি সময় যখন প্রসেস চলে আমি নিজেই প্রসেসের সাথে ছিলাম, সুতরাং এটা কোনোভাবেই হতে পারে না। কিন্তু আমরা সর্বশেষ দেখলাম নাগরিক ঐক্যের প্রধান যারা মাহমুদুর রহমান মান্না ঠিক গ্রহণ করেছেন তা না, কিন্তু তিনি মামলা করবেন না, তার মানে উনি খুব টাফভাবে এটা কন্টেস্ট করবেন না। যেহেতু এটা হয়েছে, আমার মনে হয় তাদেরকে শাপলা দেওয়া যেতে পারে। কারণ হলো জাতীয় প্রতীক, তারা যে যুক্তিটা দেন, উইচ ইজ রাইট, শাপলা জাতীয় প্রতীকের একটা পার্ট।
জাতীয় কর্তৃপক্ষের অন্য পার্ট কিন্তু মার্কা হিসাবে আছে টু সাম এক্সটেন্ট। সো আমার মনে হয় এই আরেকটা বিষয় একটু জানো 20 সেকেন্ডের এরপর আমরা শেষ করব। সেটি হলো যে জামাতের আমিরের সঙ্গে গত প্রায় 20-25 দিন ধরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করছেন, আজকেও একজন করেছেন। এর কোনো কি মাঝে যা আছে আলাদা? আমার কাছে মাঝে যা যেটা বলা হচ্ছে জামাত অনেক ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা আছে, তা না। আমি মনে করি জামাতকে বুঝতে চাইছে, জামাত একটা বড় শক্তি, বিশেষ করে এখন বুঝতে চাইছে, আগে না বোঝে নাই। কারণ হলো এখন বুঝতে হবে, কারণ এখন জামাত আলাদা রাজনীতি করছে, তারা শক্তি সঞ্চয় করছে। জামাত বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের বা পশ্চিমা যে রাষ্ট্রদূতরা আছে তারা সম্ভবত জামাতের কাছে এই জিনিসটা ক্ল্যারিফিকেশন চাইছেন, ক্ষমতায় যদি যান তারা কি শরিয়া আইন কায়েম করবেন কিনা, শরিয়া যদি পূর্ণাঙ্গভাবে করেন সেই শরিয়া কেমন হবে না হবে, এই জিনিসগুলো রাষ্ট্রদূতরা সম্ভবত জানতে চাইছেন। শুধু রাষ্ট্রদূত না, আমি মনে করি জামাতের উচিত জনগণকেও এটা জানানো। কি হবে আসলে। ফার্স্ট ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাইব, যে বলছিলেন যে রাস্তা মসৃণ না, রাজ্জাকি ভাই যে রাস্তা দিয়ে ট্রেনে যাচ্ছে, রাস্তা কি মসৃণ হবে? শেষ করবো আপনাকে দিয়ে। প্রথম কথা হচ্ছে রাস্তা যে মসৃণ না, আমি প্রথমে রাজ্জাক ভাইয়ের সঙ্গে এই জায়গায় খুব স্ট্রংলি একমত পোষণ করছি। আমরা তো এমন কোনো বাস্তবতার মধ্যে নাই একদম যে আমরা নির্বাচন হবে অমুক দিন বলবো আর সব শক্তি, সব পক্ষ, সব ষড়যন্ত্রকারীরা আমাদের বক্তব্যের পরে বলবে যে আসেন ভাই ইলেকশন করেন। সেই বাস্তবতা নেই। তাহলে এখন আপনার কথা হচ্ছে রাস্তাটা মসৃণ করা সম্ভব হবে কিনা, বা কতটুকু মসৃণ করে আমাদের গন্তব্যে পৌঁছানো সম্ভব, সেই জায়গাটা সরকার যেমন কাজ করছে, রাজনৈতিক দলগুলি কাজ করছে। এবং আমি যে জায়গায় কনফিডেন্ট, আপনার আলোচনায় যে জায়গায় কনফিডেন্সটা নাই, সেটা হচ্ছে আপনি পলিটিক্যাল পার্টিগুলিকে মুখোমুখি দেখছেন, আমি পলিটিক্যাল পার্টিগুলিকে পাশাপাশি দেখছি। তারা পাশাপাশি বসেই এই জায়গায় সরকারকে সহযোগিতা করছে। বললাম না, আগের চরিত্রে আছে, এখন শিক্ষকদের মারছে এই সরকার রাস্তা, এটাও আমরা দেখছি। আবার এটাকে যদি আপনি চরিত্র বলেন যে আগের চরিত্র আছে শিক্ষকদেরকে মারছে, প্রথম কথা হচ্ছে শিক্ষকদেরকে মারা ব্যক্তিগতভাবে না, উদাহরণ নয়। আপনি যদি আগের চরিত্রই আছে বলছেন, প্রথম কথা হচ্ছে আপনাকে আমি দুইটা এলিমেন্ট চাইবো। আপনি কি আগের সব ফোর্সকে ফেলে দিতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই আপনি আবার বলবেন যে শিক্ষকরা বসে আছে তাদেরকেও সরাতে আপনারা পারছেন না কেন? এটা একটা এই সরকারের জন্য খুবই মুসিবত। কখনো কখনো ডেমনস্ট্রেশন সরানোর জন্য সামান্য বল প্রয়োগ করতে হয়, দু একটা ফটোগ্রাফ দিয়ে পুরো ব্যাপারটা আপনি জাজ করতে পারবেন না। আপনি ওই শিক্ষকদের শত শত শিক্ষককে নিয়ে এসে আপনি ইন্টারভিউ করেন যে বল প্রয়োগের মাত্রাটা কি ছিল, সরিয়ে দেওয়ার তো একটা পদ্ধতি অবলম্বন করতে হতো। এখন আপনি আমার কাছ থেকে চাইবেন পুরো শহরকে কলাপস করে রেখেছে, সেই জায়গা ক্লিয়ারও চাইবেন, একই সঙ্গে আপনি চাইবেন শুধু বুঝানো। এটা একটা ধাপ মাত্র, আপনি সর্বশেষ ধাপটা নিয়ে আলাপ করছেন। আগের যে আরো 8টা ধাপে চেষ্টা করা হয়েছে শিক্ষকদেরকে বোঝানো, ওনারা ডেমনস্ট্রেশন করবে, ওনাদের জায়গায় করবে, ওনাদের দাবি আছে, আমি ওনাদের দাবির সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে একমত। আমি চাই ওনাদের মধ্যে আমার শিক্ষক রয়েছেন, ওনাদের দাবি পূরণ হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি একটা ইন্টারিম সরকারের কাছে একসঙ্গে সব কিছু দাবি আদায় করে নেওয়ার জন্য মোক্ষম সময় হিসেবে পেয়েছেন, নরম মনে করে। সরকার এত নরম যদি থাকে তাহলে ওনাদের দাবি পূরণ হোক, নির্বাচনী রাস্তা মসৃণ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট রাজ্জাকি, ডাক্তার জাহেদ এবং ফয়জ আহমেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক, কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে। নির্বাচনের যে ট্রেনের কথা তারা বলছেন, সেই ট্রেন নিয়ে শঙ্কা আছে, পথ মসৃণ আছে, সবই ঠিক আছে, রাজনৈতিক দল যেহেতু আছে এগুলো থাকবেও, সেগুলো বলছিলেন। তবে আমরা প্রত্যাশা করব সেই নির্বাচনী পথ মসৃণ হয়ে আগামীর বাংলাদেশ, এই যারা রয়েছেন 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাধারী রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে থেকেই বাংলাদেশকে এগিয়ে নেবে নতুন নির্বাচনের মাধ্যমে। সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।